দেখতেই পাচ্ছেন শুটিং করতে গিয়ে কি হয়েছিল সেই দিন রাহুলের সাথে, দেখতেই পাচ্ছেন। সাথে যেখানে শুটিং হচ্ছে একজনই ফেসে গেলে আরেকজন হাত ধরবে, তো একসাথে দুজন একসাথেই ডুবেছে। যদি না থাকে তাহলে দায় এড়াতে পারেন না প্রোডাকশন হাউস, দায় এড়াতে পারেন না চ্যানেল। বোঝাই যাচ্ছে সেখানে প্রয়োজনীয় সিকিউরিটি মেজার ছিল না। এবার ধরো একটা শর্ট দিতে গিয়ে আমি গভীরতলে পড়ে গেলাম, যদি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকে, রেস্কিউ লোকজন থাকে, সে আমাকে যত তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে। জলটা টান ঘুরানো থাকে, এটা টেনে নেয় অনেকটা। আমরা লোকাল লোক বারণ করে, আর স্নান ফান সেরকম লোক করে না এখানে, জলের সত্য বেশি থাকে। অভিনেতা রাহুলের এই শুটিং করতে গিয়ে না ফেরার দেশে যাওয়ার ঘটনাটা এখন জানতে চাচ্ছে গোটা বাংলা। সবার ধারণা একটাই, কখনোই শুটিং করতে গিয়ে এই কাজটা হবে না। তালসাড়ির মতো একটা জায়গা যেখানে একদম জলের ঢেউ একদম নিস্তব্ধ, সেখানে কিভাবে এই অভিনেতার সাথে এই রকমটা হবে? অনেকেই দোষারোপ করতেছে এইটা ডিরেক্টর, এমনকি যারা সেই ছবিটাতে কাজ করতেছে তারাই এই কাজটা নাকি ইচ্ছা করে করিয়েছে। প্রিয় দর্শক, আসল রহস্যটা কি আসলে? কেন রাহুল এই অকালেই চলে গেল? তো চলুন বন্ধুরা, বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। ইন্ডাস্ট্রির লস আমি জানি না, কারণ এই রাহুলই কিন্তু এই সিরিয়ালটা করার আগেই কিন্তু কোনো কাজ ছিল না ওর কাছে। তো ইন্ডাস্ট্রি যদি মনে করতো যে লস, তাহলে তো ইন্ডাস্ট্রির ওকে আরো অনেক বেশি কাজ অফার করা উচিত ছিল। কেউ যখন চলে যায় তখনই সবার হঠাৎ বিবেক দংশন হওয়া শুরু হয় যে খুবই লস। লস হলে তো তাকে অনেক বেশি আমাদের কাজের জায়গায় দেখা উচিত ছিল, সেটা তো ওর ছিল না। আর নিয়মগুলো আসল জায়গায় হওয়াটা অনেক বেশি জরুরি, রাদার দ্যান ফালতু নিয়ম। আর্টিস্ট ফোরাম থেকে যে একটা চিঠি দেওয়া হয়েছে, প্রথমে বলা হয়েছিল এফআইআর করা হবে, তারপরে একটা চিঠি দেওয়া হলো, কিন্তু সেই চিঠিতে আর্টিস্ট ফোরামের কোনো মেম্বার বা কারোর কোনো সই নেই। আমি জানি না, আমাকে তো যোগাযোগ করা হয়নি ওই চিঠিতে সই করার জন্য, তো আমি জানি না। আর টেকনিশিয়ান থেকে একটা মোমবাতি মিছিলের কথা এখন বলা হচ্ছে, এই মোমবাতি মিছিল কি জাস্টিস এনে দিতে পারে? না, এটা মানুষের প্রতি শ্রদ্ধা জানানোর বিষয় হতে পারে। জাস্টিস তো কিসে আসবে আর কিসে আসবে না সেটা তো আমাদের আর ওটা নিয়ে আলোচনা না করলেই ভালো। কিন্তু যেটা হয়েছে সেটা অন্যায়, এবং সব থেকে খারাপ বিষয়টা হচ্ছে এই দায়ে এড়িয়ে যাওয়ার। 14টা লোক 14 রকম কথা বলছে, কেউ কিছুই জানে না, কেউ সেখানে ছিলই না, কেউ কিছুই দেখেনি। একজন অভিনেতা কখনোই তার ডিরেক্টর তাকে না বললে সেটা পাগল নয়, সে নিজের থেকে হেঁটে সমুদ্রের মধ্যে চলে যাবে। আর ড্রোনটাও কি অভিনেতাই বলেছিল কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য? ড্রোনটাও কি ওড়াতে অভিনেতাই বলেছিল? তো নিশ্চয়ই নয়। আমরা তো সবাই জানি কিভাবে কাজ হয়, বাট সেফটি মেজার্সের বিষয়টা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই খুবই উইক। আর অর্ধেকের বেশি সময় কোনো সেফটি থাকেই না, থাকলেও সেগুলো এমনই সেফটি থাকে যে ওগুলো অ্যাকচুয়ালি কতটা মানুষের ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারবে আমি জানি না। কোনোদিনও কোনো অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাইতে আছে বা কোনো ডাক্তার স্ট্যান্ড বাইতে আছে। আমি অ্যাকচুয়ালি কোনোদিনও কোনো প্রোডাকশনের একটা ফার্স্ট এড কিট যে আমি চোখে দেখিনি। কলকাতা শহরে আমি আজ অব্দি কোনো প্রোডাকশনের কাছে একটা ফার্স্ট এড কিট আমি দেখিনি। মানে একটা ক্যালপল লাগলেও প্রোডাকশনের ছেলেরা আনতে যায়, একটা মানে ডাইজিন লাগলেও তখন আনতে যাওয়া হয়। সো আই ডোন্ট নো যে বেসিক একটা মানুষের ব্যান্ডেড হোক বা জর্জারি হোক সেটা থাকে কিনা। কারণ আমার যখন কিছু লেগেছে তখন প্রোডাকশনের কেউ গিয়ে সেটা কিনে নিয়ে এসছে। মানে হ্যাঁ, আমি বের করে দিচ্ছি, এরকম কোথাও থেকে বের করে আমি কোনোদিনও কাউকে দিতে দেখিনি। তো আমার মনে হয় দ্যাট সেফটি সিচুয়েশন ইজ ভেরি ভেরি উইক অর নেই। ওই কারুর একটা চরম ক্ষতি হলে তখন সবার ঘুম ভাঙে, যেটা এখন ভাঙছে, বা এরপর থেকে হয়তো মানুষের আরো অনেক বেশি সচেতন হয়ে যাবে, বা অ্যাকচুয়ালি নাও হতে পারে। কারণ নাও হতে পারে, কারণ ঘুমটা হয়তো ভেঙেছে, এবার সেটা ওই মানে ঘুম ভাঙার পর সেটা কতক্ষণ মানুষের জেগে থাকবে সেটা আমি জানি না। কারণ আমাদের তো কোনো রকম কোনো ইউনিটি নেই। রিক্সাওয়ালাদের, পাড়ার রিক্সাওয়ালাদেরও ইউনিয়নের একটা ইউনিটি আছে। তাদের একজনের কারোর সঙ্গে অন্যায় হলে বাকি লোকেরা চাক্কা বন্ধ করে রেখে দেয়। আমাদের এখানে আজকে যদি আমি বলি যে না আমি এইভাবে কাজ করবো না, আমার জায়গায় এসে আরো 4 জন বলবে যে আমি কাজ করবো। এইটা না হলে আমরা কেউ গোষ্ঠীবদ্ধ হয়ে যে বলবো যে না আমরা এরকম অমুকের সঙ্গে কাজ করব না, বা আমরা এটা না হলে কাজ করব না, এটা তো হবার নয়। এর আগেও নানান জায়গায় আমরা দেখেছি যে এগুলো হয় না। মানে কোনো একজন প্রডিউসার
সে বারংবার টেকনিশিয়ানদের টাকা মারছে, সে আর্টিস্টদের টাকা মারছে, এই এত কাণ্ড লেখালেখি হলো, তারপরেই দেখলাম যে প্রথম সারি দুজন গিয়ে তার সাথে কাজ করলো। তো এই যে আরো 10টা লোক যে টাকা পেলো না বা তাদের যে টাকাটা মার গেল, তো সেই প্রডিউসারেরও কি দায় থাকবে করার? বিকজ I will not work, someone else will come and work. There is absolute zero unity and এই যে ক্যামেরাটারি কথাটা, এগুলো শুধু সোশ্যাল মিডিয়াতে লেখার জন্যই আছে। এগুলো টুইটার, সোশ্যাল মিডিয়ায় লেখার জন্য ভীষণ ব্রাদারহুড, সিস্টারহুড, ক্যামেরাটারি, এগুলো নেই। ভালো ভালো সুন্দর সুন্দর ইংরেজি শব্দ সোশ্যাল মিডিয়ায় লেখে কিচ্ছু নেই। আমি যদি আজকে বলি যে না, আই এম পুটিং মাই ফুট ডাউন, আমি এটা না হলে কাজ করবো না, কালকে সকালবেলা কেউ এসে আমার জায়গাটায় একদম কিচ্ছু লাগবে না বলে কাজটা করবো। সো এখন যতদিন ব্যাপারটা নিয়ে আলোচনা হবে তখন সবাই এটা নিয়ে কথা বলবে, তারপরে পুনর্মুশিকও হবে। সো আই হ্যাভ নো হোপ, ইট ইজ আ হোপলেস সিচুয়েশন। যেটা দেখছি যে দায় এড়ানো থেকে শুরু করে দোষটাও যেন কোথাও গিয়ে সেই রাহুলদার উপরেই দিয়ে দেওয়া হচ্ছে যে তার জন্যই এই ঘটনা ঘটেছে এবং সে তার ঠিক স্থিতিতে ছিল না, সেই জন্য এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, কিন্তু সেটাও তো লোকে জানে না। আমি শুনলাম এরকম অনেক প্রশ্ন উঠছে, তখন এই প্রশ্নের তো উত্তরে তো কেউ, কারোর তো ওইটুকুনিও দম নেই যে বলবে যে হ্যাঁ, জোর দিয়ে তো কেউ কিছু বলছে না। কথাগুলো তো মনে হচ্ছে সবাই ভাষায় ভাষায়, হ্যাঁ মানে হাওয়ায় হাওয়ায় বলে যাচ্ছে, সঠিক কেউ তো কিছু বলছে না। আর মৃত মানুষ তো কথা বলতে পারবে না। তো এখন মানে রাহুলের হয়ে যে এটা হয়নি, এটা বলবেটা কে? যারা ওখানে উপস্থিত ছিল তাদের যদি একটু দম থাকে, তারা যদি এসে বলতে পারে যে অ্যাকচুয়ালি এটা হয়েছিল, না হলে পুলিশ ইনভেস্টিগেট করবে, এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ 14টা লোক 14 রকম কথা তো বলতে পারে না। এত রকম ভার্জন আমরা শুনছি প্রথম দিন থেকে, মিথ্যে কথা বলো না। 14টা লোক 14টা ভার্জন তো সত্যি হতে পারে না, তার মানে কেউ তো নিশ্চয়ই মিথ্যে বলছে। মানে কোনো সম্মানই নেই, কোনো সম্মান নেই। কারণ এটা তো অপমান, অবমাননা, মানে ক্রুয়েলটি, সব কিছু বলা যায় যেটা ঘটছে সেটা নিয়ে। ইট ইজ এক্সট্রিমলি এক্সট্রিমলি আনফর্চুনেট। আর আমি যে আমার পোস্টেও লিখেছিলাম যে যার গেল তার গেল, বাকি লোকেরা এটা নিয়ে কতদিন কথা বলবো? 1 মাস কথা বলবো, 2 মাস কথা বলবো, সবাই নিজের জীবনে ফেরত চলে যাবে। যাদের বাড়ির ছেলে গেল, যাদের বাড়ির বর গেল, যার বাড়ির বাবা গেল, তাদেরকে এটা নিয়ে বাঁচতে হবে। You have to take your own responsibility in this industry. There is no one coming and taking. আমরা রিহার্সালটা করি ওপরে, এইখানেই রোজ রাহুলদা আসতো আমাদের। এখনো এই যে জানলাগুলো আকাশ সেটপত্তরই রাখা, তো এইটা আমাদের রিহার্সালের ফাঁকের আড্ডার ঘর বা পরের আড্ডার ঘর, খানিকটা কথা বলার ঘর। তো আমি মানে রাহুলদা নেই এটা প্রসেস করতে এখন আর চাইছি না। মানে আমি, রাহুলদা আছে। এই যে ঘটনার দায় খানিকটা অভিনেতার উপরই চাপিয়ে দেওয়া হচ্ছে। কখনো বলা হচ্ছে যে তিনি নাকি সেই দুর্ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন। তুমি তো খুব কাছের বন্ধু, দীর্ঘদিনের তোমাদের সঙ্গে, তুমি যেমনটা বললে যে একটা সাংসারিক আলাপচারিতা ছিল তোমাদের। তোমার যে এই মুহূর্তে যে নাটক চলছে সেইটার তিনি লেখক এবং একটা ইচ্ছামতোর একটা স্তম্ভ তিনি। তোমার কি মনে হয় যে এইরকম হতে পারে? এইটাই মূল কারণ, আমার ডিস্টারবেন্সটা আরো বেড়েছে। আসলে কি হয়, যে মানুষ নানানভাবে হয়তো নানান জীবনের একটা মুহূর্ত নানান রকম যায়, তো নানান কারণে যায়, সোসাইটাল কারণ, ফ্যামিলিগত কারণ, নানান কিছু, সেটা ব্যক্তিগত। যেহেতু রাহুলদার একটা আগের হিস্ট্রি অফ, কি বলবো, মানে এই যে অ্যালকোহল বা আছে, কিন্তু সেটা তো সে কোনোদিন লুকোয়নি, সেটা ওপেনলি বলতো যেটা এটা তো আমি শখ করে করছি না, এটা আমার ডিজিজের মধ্যেই পড়ে। এবং আমরা জানি যারা মোটামুটি মানে উল্টোপাল্টা বলবো না, তারা চেষ্টা করি এটাকে মানে এইটা আখ্যা দেওয়ার। তো সে সবসময় সেটাকে রেকটিফাই করার চেষ্টা করেছিল, বারবার রেকটিফাই করার চেষ্টা পেরেছে, কখনো পারেনি। কিন্তু এই যে এখন বলে দেওয়ার চেষ্টা হচ্ছে মিডিয়া থেকে বারবার প্রত্যেককে ফোন করে করে এক প্রশ্ন, যে
রাহুল কি ইনটক্সিকেটেড ছিল এইগুলো প্রশ্নটা ফ্লোট করিয়ে দেওয়া যাচ্ছে রাহুল দা বলেই। একটা যেহেতু আগে তিনি খেতেন বা এই ডিজিজটার মধ্যে তিনি ঢুকে পড়েছিলেন, তো ফ্লোট করিয়ে দেওয়া ইজি, অনেকের ক্ষেত্রে ফ্লোট করিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এটা মানে এটা 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 বলতে পারলে বোধহয় আমি একটু হালকা ফিল করব, আমার যেটা কষ্টটা হচ্ছে। আমি তো গত 1.5-2 বছর একসঙ্গে থাকছি থিয়েটারটার জন্য, রোজের যোগাযোগ। আজ বেশ কিছু মাস হয়ে গেছে রাহুলদা নিজে জেদ করে আমাকে প্রতিদিন এসে বলতেন, সৌরভ 3 মাস হয়ে গেল কিন্তু ছুঁইনি, 4 মাস হয়ে গেল কিন্তু ছুঁইনি। এবং আমি জানি, সেটা আমি চোখের সামনে সেটা দেখেছি। আমরা যে জানলাগুলোর আকাশ ছিল একবার গেট টুগেদার করেছিলাম অনেকগুলো শো হয়ে যাওয়ার পর। সেদিন পর্যন্ত আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল, সেদিন পর্যন্ত ছয়নি, মানে গ্লাসটুকু টাচও করেনি। তো এইটা যদি কেউ চাউর করে দেওয়ার চেষ্টা করে, আই উইল বি দি ফার্স্ট ওয়ান টু অপোজ। মানে এটা মিথ্যে, চরম মিথ্যে, এবং এটা মিথ্যে প্রমাণিত, কারণ পোস্টমর্টেম রিপোর্টেও এরকম কিছু নেই। কিন্তু রাগটা হচ্ছে আমার যে এই আলোচনাটাকে, অন্য আলোচনাগুলো যেখানে বেশি হওয়া উচিত, এই আলোচনাটাকে বেশি করে চাগিয়ে দিয়ে বাকি অনেকের সুবিধা করে দেওয়া হচ্ছে। এইটা আমার অসুবিধা হচ্ছে, যে এখানে অ্যাকাউন্টেবল প্রোডাকশন হাউস, অ্যাকাউন্টেবল মানে প্রযোজনা সংস্থা, তাদের দিকে আগে আঙুল তোলা হোক। সেফটি মেজার্স, পারমিশন, শুরুতেই 5 জনের 5টা ভার্সন। আমরা এইটুকু তো জ্ঞান হয়েছে, সত্যি হলে ভার্সন আলাদা হয় না, মিথ্যে হলে ভার্সন আলাদা হয়। কেন 5টা ভার্সন, নানান রকম। তারপরে হাউস থেকে বয়ান আসতে কেন 2 দিন সময় লাগলো, লয়ারের সঙ্গে কথা বলে কি বয়ান দিতে হলো? বয়ান তো বয়ান হবে, একটা সত্যি ঘটনা হবে, আমার কলিগ চলে গেল। হয়তো সেফটি মেজার্স থাকলে আজকে এই ইন্টারভিউটা তোমায় করতে হতো না আমাকে। আমি বলছি না কেউ মেরে ফেলেছে, এরকম বোকা বোকা কথা আমি বলবো না, কিন্তু সেফটি মেজার্স না থাকা বা পারমিশন না থাকা বা কোনো বিপদ ঘটলে যাতে আটকে ফেলা যায় এই ভাবনাটুকু না থাকা, তো মেরে ফেলার সমান। এ তো একটা মানুষকে মাইনাস করে দেওয়ার সমান। এই আলোচনাটা বেশি হোক, তা না করে কার কথায়, কার অনুপ্রেরণায় আমি জানি না, এই আলোচনাটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ফ্লোট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে রাহুল দা ইনটক্সিকেটেড। এটা দুর্ভাগ্যজনক। মানে গণমাধ্যম, নিউজ, জার্নালিজম, মানে চতুর্থ স্তম্ভ এরম লক করে যদি নড়ে, এই সব খবরকে বেশি হাইলাইট করতে গিয়ে, কারণ একটা হেডিং যদি হয়ে যায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কি ইনটক্সিকেটেড ছিলেন, তাহলে খুব ভিউজ হবে, আমি কনফার্ম। যদি এই কর্পোরেট এখন চায় এই ভিউজের খেলা খেলতে, আমার যেমন খুব রাগ হয়েছে, আমি একটা পডকাস্ট করেছিলাম রাহুলদার সাথে, মানে আমি হোস্ট ছিলাম, রাহুলদা গেস্ট ছিল। এতদিন সেটা পাবলিশ হয়নি, ঘটনার কিছু ঘন্টার মধ্যে পাবলিশ করে দেওয়া হলো। এটা তো কর্পোরেট স্ট্রাকচার। একদিনে 1.5 লাখ কত ভিউ হয়ে গেছে ইউটিউবে। দে আর সেলিব্রেটিং যে এইটাকে ইউজ করছে। আমি এটা প্রথম অপোজ করব হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে, যে রাহুল দা ইনটক্সিকেটেড কিনা সেটা প্রমাণিত, অটপসি বা যাবতীয় যাতে এই আলোচনা তোলাটা ইজ ক্রাইম। এখন যে আলোচনাটা তোলার কথা সেটা তোলা হোক, রাহুল দা ছোঁয় না। অনেকটা মিশেছি তো আমরা, তার প্রি হিস্ট্রি নিয়ে আমি আলোচনা করব না, সেটা তার ব্যক্তিগত স্পেস। এখন রাহুল দা ছোঁয় না। মাস কভার করলে আমাকে কাউন্ট বলতো। রাহুলদার খুব কাছের বন্ধু একজন আছে, শুভদা, আমাদেরও খুব ঘনিষ্ঠ। আমরা মজা করে বলতাম, এই মানে মজা মানে খুব ভালোবেসে বলতাম আর কি, যে থিয়েটারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়ার পর রাহুলদা এইটা করতে পারলো, যে
আমরা খুব হ্যাপি ছিলাম। এটা একটা achievement। এটা অ্যাচিভমেন্ট, কারণ থিয়েটারের সঙ্গ সবসময় খুব পজিটিভ করায় তো জীবনকে। এইটা ভাই যে যে নিউজ করে তোমরা ছড়াচ্ছ, আমি এটা ব্যক্তিগতভাবে মেনে নেবো না। মানে এটা মিথ্যে বলছো। এই প্রশ্নটা তোলাটা অপরাধ, এই প্রশ্নটা তোলাটা অপরাধ। বারবার প্রতি মানুষকে, প্রতি সেলিব্রিটিকে ফোন করে করে, আমি কারুর নাম বলছি না কে করেছে কারা করেছে, অনেকে করেছে, একা কেউ না, অনেকে করেছে, অনেকজনকে ফোন করে করে ইনটক্সিকেটেড কিনা এই আলোচনাটা তুলতে পারলে ভিউ ভালো হবে। আমি জানি যারা যারা এটা করছে তাদের, যে সংস্থা থেকে করছে তারও বড় সংস্থা এরপরে প্লেসমেন্ট পেয়ে যাবে হয়তো, কারণ তুমি ঠিক সময় ঠিক খবরটা করতে জানো। কিন্তু কিছু সময় ঠিক আলোচনাটা না করাটাও একটা প্র্যাকটিস করা দরকার, যে আর একটু পরে করব। এখন রাহুলদার সেফটি মেজার্স ছিল না কেন, সেই আলোচনাটা হলে বোধহয় বেশি ভালো লাগবে। আমি আবারও বলছি, রাহুলদা ছোঁয়ে না, বিশ্বাস করুন। যারা যারা এটাতে বিশ্বাস করে ফেলছেন, আমি হাত জোর করে বলছি, আমি খুব পার্সোনালি কটা মাস কটা বছর পেয়েছি, রাহুলদা ছোঁয়ে না। এই 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 মানে এইটা তো লড়ে অর্জন করেছিল, এই স্ট্যাম্পটা লাগিয়ে দেবেন না। নেই তো লোকটা, আর তো কিচ্ছু নেই, উড়ে গেছে ছাই হয়ে। এই স্ট্যাম্পটা লাগিয়ে দেবেন না। সেই কিন্তু লাস্ট কটা মাস এটা অর্জন করেছিল, প্লিজ এটা লাগিয়ে দেবেন না। আমাদের খুব ব্যক্তিগত লস তো, কারণ আমরা থিয়েটার করি, লাইভ আর্টের সঙ্গে যুক্ত, যে জানলাগুলোর আকাশ ছিল বাঁচিয়ে রাখবই, তাই রিকাস্ট করতে হচ্ছে। আমাদের সবার মন মেজাজ ভালো নেই। এটা তো রাহুলদা অ্যাচিভ করেছিল, রাহুলদা এই ডিজিজ থেকে বেরিয়ে অ্যাচিভ করেছিল। এইটা গায়ে লাগাবেন না প্লিজ। যারা যারা লাগাচ্ছ বা লাগাচ্ছেন, অন্য আলোচনা করি, রাহুলদার কাজগুলো নিয়ে আলোচনা করি। প্রচুর ভালো ভালো বই আছে, সেই কাজগুলো কি করে ফিল্ম হতে পারে, আরো থিয়েটার হতে পারে, বাঁচিয়ে রাখার আলোচনা করি। রাহুলদা শিল্পী, রাহুলদা বুকে লাল পতাকা নিয়ে চলে গেছে অর্জন করেছে বলে, ওটা গিফট নয়, ওটা সে অর্জন করেছে। রাহুলদার লেখা আছে, সেইগুলোকে ছবি বানাই, আমরা শর্ট ফিল্ম বানাই, থিয়েটার বানাই, দারুণ দারুণ গল্প। আমি আমি কারুর লাগলে আমি দেব, প্রচুর বই আছে, তো এইগুলো করি। এইসব কি আলোচনা, যে লোকটা অর্জন করলো সেইটা, এটা কষ্টের, প্লিজ করবেন না এটা। মানে এটাই বলার আমার, এইটা বলার জন্যই আমি মূলত অন্য কোথাও আমি কথা বলিনি, আমার ভালোই লাগছিল না, কিন্তু এটা আমি এখন এই মুহূর্তে বলার পর আমি একটু ভাল লাগছে আর কি, যে এটা আমি বললাম, কাউকে বলতে পারিনি, তো এটা করবেন না। কিন্তু সৌরভদা, যে প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলছি, যে প্রশ্নগুলো তার বন্ধু, সহকর্মী, তার অনুরাগী, আপামর একেবারে সাধারণ মানুষের মনে আসছে, সেই প্রশ্নগুলো কি তোমার মনে আসছে? হ্যাঁ, আমার প্রশ্ন তো এই সেফটি মেজার্সটা খুবই আসছে। আমার বারবার ভাবতে ইচ্ছা করছে, যদি একটু সেফটি মেজার্স থাকলে এই ঘটনাটা তো ঘটতোই না, মানে প্রাণটা বাঁচিয়ে দেওয়া যেত হয়তো। কিন্তু তারপরেও দাঁড়িয়ে কেউ বলছে না সত্যি কথাটা, সবাই নানান মানে একটা ডামাডোল ক্রিয়েট করার চেষ্টা চলছে। মানে কি এফআইআর হবে, কি হবে না, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কোনোটাতে ইনভলভ থাকছি না, আমার মানে আমার সিনারিওটাই ভাল লাগছে না। সত্যি অ্যাকাউন্টেবল যারা, তাদের বিরুদ্ধে কথা বলতে কিসের অসুবিধা আমি বুঝতে পারছি না। কাজের ভয়, প্রচুর তারা সিরিয়াল বানায় বলে কাজ দেবে না সেই ভয়, আমি জানি না। তাদেরকে কথা বলতে হবে, মানে এটা পুলিশ কেস হতে হবে, এটা 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 এরকম হতে পারে না। প্রযোজনা সংস্থা অ্যাকাউন্টেবল, দে হ্যাভ টু আনসার। পরিষ্কার করে বলতে হবে, 5টা ভার্সন নয়, পারমিশন ছিল কি ছিল না, পরিষ্কার কথা। না থাকলে কেন শুটিং হলো, আমি আমার মতন করে গলা তোলার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, কিন্তু আমার তার থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে রাহুলদার কাজগুলো বাঁচিয়ে রাখা। আমি রাহুলদাকে প্রেজেন্ট ভাবতে চাইছি, আমি রাহুলদাকে পাস্ট ভাবতে চাইছি না। কিন্তু পাশাপাশি সেফটি মেজার্স ছিল না, প্রযোজনা সংস্থা অ্যাকাউন্টেবল, তারা মিথ্যে কথা বলেছে শুরু থেকে। 5টা ভার্সনস এমনি বেরোয় না, প্যাকআপ হয়েছে প্যাকআপ হয়নি, এই নিয়েই ডিলেমা দেখছি। কি এটা প্যাকআপ, এটা তো একটা সানরাইজেস ইন দ্য ইস্টের মতন কথা। সেই সন্ধ্যেতে প্যাকআপ কি প্যাকআপ নয়, এটার আবার ভার্সন বেরোবে কি করে?
তার মানে তো সবাই ইন্টারভিউ দিও না গোছের ব্যাপার ছিল। আমাদের প্রচুর ওখানকার লোকাল লোকজন সেই সময় ওই যে কাঁথিতে যখন প্রথমে ছিল গেছিল, তো তখন তো শুটিং এর বহুজন ছিল না, তারা ওখানে কেউ ফোন তোলেনি সেই সময়, সেগুলো তো দেখেছি, জেনেছি। তো তার মানে তো একটা কিছু ঢাকার চেষ্টা করা হচ্ছে, একটা চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই চেপে দেওয়ার জন্য ইনটক্সিকেটেড এই আলোচনাগুলোকে ফ্লোট করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় বিষয়টা। তো প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন জনপ্রিয় এই অভিনেতা যে কিনা মানুষকে সবসময় এন্টারটেইন দিয়ে হাসাতো। তাছাড়াও ইতিমধ্যে তার মুভি এমনকি গান মানুষের মনে মনে বাজে, কিন্তু তার এই অকাল না ফেরার দেশে যাওয়ার ঘটনাটা কেউ কখনো মানতে পারতেছে না। আপনাদের কি মনে আছে এর আগের বছর জনপ্রিয় সিঙ্গার জুবিন গার্গ সিঙ্গাপুরে স্নান করতে গিয়েই সেখান থেকেই না ফেরার দেশে চলে যায়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে সেই জুবিন স্যারের গান এই জনপ্রিয় অভিনেতা রাহুল ব্যানার্জি কিন্তু সেও আজ শুটিং করতে গিয়ে না ফেরার দেশে চলে গেল। আসলে বন্ধুরা, কে কখন কিভাবে চলে যাবে এইটা কেউ বলতে পারে না, তবে রাহুলের এইরকম চলে যাওয়ার বিষয়টা কেউ মানবে না, কেননা কিছু কিছু ঘটনা আমরা নিজেই টেনে আনি। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।